কিভাবে চ্যানেলের আরো একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। সাল 1984, 31শে অক্টোবর, রোজ বুধবার, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে গুলিতে ঝাঁঝরা করা হয়। কি ঘটেছিল সেদিন বিভিন্ন প্রতিবেদন হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তুলে ধরছি। অপারেশন ব্লু স্টারে ভারতীয় সেনাবাহিনী অমৃতসরের স্বর্ণ মন্দিরে প্রবেশ করেছিল। শিখদের পবিত্রতম মন্দির এই স্বর্ণ মন্দির। সেখানের প্রাঙ্গণে লুকিয়েছিল তাদের বাসায় সশস্ত্র জঙ্গিরা। তাদের বিরুদ্ধে এই অভিযান চালানো হয়েছিল। লক্ষ্যে সফল হলেও এই অভিযানে স্বর্ণ মন্দিরের ব্যাপক ক্ষতি হয়েছিল। প্রায় 1000 খানেক সাধারণ শিখ নাগরিক অভিযানে মারা গিয়েছিলেন। এই অভিযান বিশ্বব্যাপী শিখদেরকে ক্ষুব্ধ করেছিল। তাদের অনেকেই অপারেশন ব্লু স্টারকে তাদের বিশ্বাসের উপর আঘাত হিসেবে দেখেছিলেন। সেই সময় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী অভিযান চালানোর নির্দেশ দিয়েছিলেন। তিনি এই অভিযান চালানোর যাবতীয় দায়ভার মাথা পেতে নিয়েছিলেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছিলেন কর্তা ব্যক্তিরা। শিখদের তার নিরাপত্তায় না রাখার জন্য ফাইল পাঠানো হয় তার কাছে। তিনি বেশ রাগ করে বলেছিলেন, আর নট উই সেকুলার কান্ট্রি। তিনি সেই প্রস্তাব নাকচ করে দেন। উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর শহরের সঙ্গে ইন্দিরা গান্ধীর বেশ কিছু দুঃখের স্মৃতি জড়িয়ে আছে। এই শহরেই তার বাবা জওহরলাল নেহরু প্রথমবার গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। তারপরেই 1964 সালের মে মাসে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 1967 সালের নির্বাচনী প্রচারে এই শহরেই ইন্দিরা গান্ধীর দিকে একটা পাথর ছোঁড়া হয়েছিল। সেদিন তার নাক ফেটে গিয়েছিল। সেই ভুবনেশ্বর শহরেই 1984 সালের 30শে অক্টোবর জীবনের শেষ ভাষণটা দিয়েছিলেন ইন্দিরা গান্ধী। ভাষণ দিতে দিতে হঠাৎই লেখা বয়ান থেকে সরে নিজের মতো করে বলতে শুরু করেন ইন্দিরা। তার বলার ধরনও পাল্টে গিয়েছিল সেদিন। তিনি বলেছিলেন, আমি আজ এখানে রয়েছি, কাল নাও থাকতে পারি। এটা নিয়ে ভাবি না যে আমি থাকলাম কিনা। অনেক দিন বেঁচেছি, আর আমার গর্ব আছে যে আমি পুরো জীবনটাই দেশের মানুষের সেবায় কাজে লাগাতে পেরেছি বলে। আর শেষ নিঃশ্বাসটা নেওয়া পর্যন্ত আমি সেটাই করে যাব। আর যেদিন মরে যাব, আমার রক্তের প্রতিটা ফোঁটা ভারতকে আরো মজবুত করার কাজে লাগবে। কে জানতো তার কথা লেগে যাবে। তিনি হয়তোবা বুঝে গিয়েছিলেন তাকে চলে যেতে হবে। সে রাতেই দিল্লি ফিরে গিয়েছিলেন। তিনি খুব ক্লান্ত ছিলেন, সারা রাত প্রায় ঘুমাননি। সকাল 7:30টার মধ্যে তৈরি হয়ে গিয়েছিলেন ইন্দিরা গান্ধী। কালো পাড় দেওয়া একটা গেরুয়া রঙের শাড়ি পরেছিলেন মিসেস গান্ধী। সেদিন তৈরি হয়ে ব্রেকফাস্ট টেবিলে এসেছিলেন তিনি। 2টো পাউরুটি টোস্ট, কিছুটা সিরিয়াল, মোসাম্বির জুস আর ডিম ছিল সেদিনের ব্রেকফাস্টে। ঘড়িতে যখন 9টা বেজে 10 মিনিট, ইন্দিরা গান্ধী বাহিরে বের হলেন। বেশ রোদ জলমলে দিনটা। রোদ থেকে প্রধানমন্ত্রীকে আড়াল করতে সিপাহী নারায়ণ সিং একটা কালো ছাতা নিয়ে পাশে পাশে হাঁটছিলেন। বাসভবনের লাগোয়া দপ্তর ছিল আকবর রোডে। 2টি ভবনের মধ্যে যাতায়াতের একটা রাস্তা ছিল। সেই গেটের সামনে পৌঁছে ইন্দিরা গান্ধী তার সচিব আর কে দামনের সঙ্গে কথা বলছিলেন। হঠাৎই পাশে দাঁড়ানো নিরাপত্তা কর্মী বিয়ন্ত সিং রিভলভার বার করে ইন্দিরা গান্ধীর দিকে গুলি চালায়। প্রথম গুলিটা পেটে লেগেছিল। ইন্দিরা গান্ধী ডান হাতটা উপরে তুলেছিলেন গুলি থেকে বাঁচতে। তখন একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে বিয়ন্ত সিং আরো 2বার গুলি চালায়। সেই 2টো গুলি তার বুকে আর কোমরে লাগে। ওই জায়গার ঠিক 5 ফুট দূরে নিজের টমসন অটোমেটিক কারবাইন নিয়ে দাঁড়িয়েছিলেন শতবন্ত সিং। ইন্দিরা গান্ধীকে মাটিতে পড়ে যেতে দেখে শতবন্ত বোধহয় কিছুটা ঘাবড়ে গিয়েছিলেন, মূর্তির মতো দাঁড়িয়েছিলেন। তখনই বিয়ন্ত চিৎকার করে শতবন্তকে বলে, গুলি চালাও। শতবন্ত সঙ্গে সঙ্গে নিজের কারবাইন থেকে চেম্বারে থাকা 25টা গুলি ইন্দিরা গান্ধীর শরীরে গেঁথে দিয়েছিলেন। বিয়ন্ত সিং প্রথম গুলিটা চালানোর পরে প্রায় 25 সেকেন্ড কেটে গিয়েছিল। ততক্ষণে নিরাপত্তা কর্মীরা ওই সময়টায় এতটাই অবাক হয়ে গিয়েছিলেন, সবাই কোনো প্রতিক্রিয়া দেখাননি। তারপরে শতবন্ত সিং গুলি চালাতে শুরু করতেই একদম পিছনে থাকা নিরাপত্তা অফিসার রামেশ্বর দয়াল দৌড়ে এগিয়ে আসেন। শতবন্ত তখন এক নাগাড়ে গুলি চালিয়েই যাচ্ছেন। মিস্টার দয়ালের উরু আর পায়েও গুলি লাগে, সেখানেই পড়ে যান তিনি। ইন্দিরা গান্ধীর আশেপাশে থাকা অন্য কর্মচারীরা ততক্ষণে একে অন্যকে চিৎকার করে নির্দেশ দিচ্ছেন। ওদিকে 1 নম্বর আকবর রোডের ভবন থেকে পুলিশ অফিসার দীনেশ কুমার ভাট এগিয়ে আসছিলেন শোরগোল শুনে। বিয়ন্ত সিং আর শতবন্ত সিং তখনই নিজেদের অস্ত্র মাটিতে ফেলে দিয়েছে। বিয়ন্ত বলেছিল, আমাদের যা করার ছিল সেটাই করেছি, এবার তোমাদের যা করার করো। ইন্দিরার আরেক কর্মচারী নারায়ণ সিং সামনে লাফিয়ে পড়ে বিয়ন্ত সিংকে মাটিতে ফেলে দেন। পাশের গার্ডরুম থেকে বেরিয়ে আসা ভারত তিব্বত সীমান্ত পুলিশ বা আইটিবিপির কয়েকজন সদস্য দৌড়ে এগিয়ে এসে শতবন্ত সিংকেও ঘিরে ফেলেন।
সবসময় একটা অ্যাম্বুলেন্স রাখা থাকতো ওখানে। ঘটনাচক্রে সেদিন ওই অ্যাম্বুলেন্সের চালক কাজে আসেননি। ইন্দিরা গান্ধীর রাজনৈতিক উপদেষ্টা মাখনলাল পোতেদার চিৎকার করে গাড়ি বার করতে নির্দেশ দিয়েছিলেন। মাটিতে পড়ে থাকা ইন্দিরাকে ধরাধরি করে সাদা অ্যাম্বাসেডর গাড়ির পিছনের আসনে রাখেন আর কে দাওয়ান আর নিরাপত্তা কর্মী দীনেশ বাট। সামনের আসনের ড্রাইভারের পাশে চেপে বসে পড়েন মিস্টার দাওয়ান আর মিস্টার পোতেদার। গাড়ি যেই চলতে শুরু করেছে, সোনিয়া গান্ধী খালি পায়ে ড্রেসিং গাউন পরে মাম্মি মাম্মি বলে চিৎকার করতে করতে দৌড়ে আসেন। ইন্দিরা গান্ধীকে এই অবস্থায় দেখে সোনিয়া গান্ধীও গাড়ির পিছনের আসনে চেপে পড়েন। রক্তে ভেসে যাচ্ছিল ইন্দিরা গান্ধীর শরীর। সোনিয়া তার মাথাটা নিজের কোলে তুলে নেন। খুব জোরে গাড়িটা এইমস বা অল ইন্ডিয়া ইনস্টিটিউট ফর মেডিকেল সায়েন্সের দিকে এগোতে থাকে। 4 কিলোমিটার রাস্তা কয়েক মিনিটের মধ্যে পেরিয়ে যায়। সোনিয়া গান্ধীর ড্রেসিং গাউনটা ততক্ষণে ইন্দিরা গান্ধীর রক্তে পুরো ভিজে গেছে। ওই গাড়িটা এইমসে ঢুকেছিল 9টা 32 মিনিটে। ইন্দিরা গান্ধীর রক্তের গ্রুপ ছিল ও নেগেটিভ। ওই গ্রুপের যথেষ্ট রক্ত মজুদ ছিল সেই হাসপাতালে। কিন্তু সফদরজং রোডের বাসভবন থেকে কেউই ফোন করে হাসপাতালে খবর দেয়নি যে ইন্দিরা গান্ধীকে গুরুতর আহত অবস্থায় এইমসে নিয়ে যাওয়া হচ্ছে। জরুরি বিভাগের দরজা খুলে গাড়ি থেকে ইন্দিরা গান্ধীকে নামাতে মিনিট 3 সময় লেগেছিল, কিন্তু সেখানে তখন কোনো স্ট্রেচারও নেই। কোনো রকমে একটা স্ট্রেচার জোগাড় করা হয়েছিল। গাড়ি থেকে তাকে নামানোর সময় এই অবস্থায় দেখে সেখানে হাজির ডাক্তাররা ঘাবড়ে গিয়েছিলেন। ফোন করে সিনিয়র কার্ডিওলজিস্টদের খবর দেওয়া হয়। কয়েক মিনিটের মধ্যেই ডাক্তার গোলেরিয়া, ডাক্তার এম কাপুর আর ডাক্তার এস বালরাম ওখানে পৌঁছে যান। ইসিজি করা হয়েছিল, কিন্তু তার নাড়ির স্পন্দন পাওয়া যাচ্ছিল না। চোখ স্থির হয়ে গিয়েছিল, বোঝাই যাচ্ছিল যে মস্তিষ্কে আঘাত লেগেছে। একজন চিকিৎসক মুখের ভেতর দিয়ে একটা নল ঢুকিয়ে দিয়েছিলেন যাতে ফুসফুস পর্যন্ত অক্সিজেন পৌঁছাতে পারে। মস্তিষ্কটা চালু রাখা সবথেকে প্রয়োজন ছিল তখন। 80 বোতল রক্ত দেওয়া হয়েছিল ইন্দিরা গান্ধীকে। শরীরে যেই পরিমাণ রক্ত থাকে এটা ছিল তার প্রায় 5 গুণ। আমি তো দেখেই বুঝে গিয়েছিলাম যে উনি আর নেই, কিন্তু নিশ্চিত হওয়ার জন্য ইসিজি করতে হয়েছিল। তারপরে আমি ওখানে হাজির স্বাস্থ্যমন্ত্রী শঙ্করানন্দকে জিজ্ঞাসা করেছিলাম, এখন কি করণীয়? ঘোষণা করে দেব আমরা যে উনি মৃত? তিনি না বলেছিলেন। তখন আমরা মিসেস গান্ধীকে অপারেশন থিয়েটারে নিয়ে যাই। চিকিৎসকরা হার্ট অ্যান্ড লাং মেশিন লাগিয়েছিলেন ইন্দিরার শরীরে। ধীরে ধীরে তার শরীরের রক্ত তাপমাত্রা 37 ডিগ্রি থেকে কমে 31 ডিগ্রি হয়ে গেল। তিনি যে আর নেই সেটা সকলেই বুঝতে পারছিল, কিন্তু তবুও এইমসের 8 তলায় অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছিল তাকে। চিকিৎসকেরা দেখেছিলেন যে যকৃতের ডান দিকের অংশটা গলিতে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, বৃহদান্তের বাহিরের অংশটা ফুটো হয়ে গিয়েছে, ক্ষতি হয়েছে ক্ষুদ্রান্তেরও। ফুসফুসের একদিকে গুলি লেগেছিল আর পাঁজরের হাড় ভেঙে গিয়েছিল গুলির আঘাতে, তবে হৃৎপিণ্ড কোনো ক্ষতি হয়নি। দেহরক্ষীদের গুলিতে ছিন্ন ভিন্ন হওয়ার প্রায় 4 ঘন্টা পর দুপুর 2:23 ইন্দিরা গান্ধীকে মৃত ঘোষণা করা হয়েছিল, কিন্তু সরকারি প্রচার মাধ্যমে সেই ঘোষণা করা হয়েছিল সন্ধ্যা 6টার সময়।